জাপান এমন একটি দেশ যেটা সবার জীবনের বাকেট লিস্টে থাকেই। আর সেই জাপান ঘুরতে এসে অনেক শহর অনেক কিছু লোক কনফিউজ হয়ে যায়, কিন্তু জাপানের সবচেয়ে বেশি টুরিস্টিক আর সবচেয়ে বেশি রিলিজিয়াসলি ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং শহর যেখানে আছে অনেক কিছু করা, তার নাম কিয়োটো। চলো দেখা যাক কি করা যায় কিয়োটোতে আপনার বাঙালি এক্সপ্লোরারদের সাথে। স্বাগতম একটি নতুন দিন জাপানে। আমরা আছি কিয়োটোতে, আর কিয়োটোতে এখন আমরা রেল লাইন ক্রস করতেছি। রেল লাইন ক্রস করাটা মেইন ইম্পর্টেন্ট না, মেইন হচ্ছে এই কাকিমাটা। না, অ্যাকচুয়ালি কিন্তু ওনার বয়স দিদিমার বয়তন। ইনি ছিল আমাদের ট্যুর গাইড, যিনি বাস ট্যুরে আমাদের ঘোরায় কিয়োটোর মেইন স্পট। খুব সুন্দর বাস রাইড। আর ফার্স্ট টপিক হয়ে যায় ফুশিমিনি শ্রাইন, তারপরে চলে যাই আমরা কিয়োমনজু টেরা টেম্পল, তার সাথেই আমাদের নেক্সট স্টপ হয়েছে গোল্ডেন টেম্পল, যেটাকে বলা হয় কিংকাউ। তারপরে খাওয়া হয় কিছু লোকাল এখানকার জাপানিজ খাবার, আর লাস্ট স্টপ থাকে এই বাম্বু ফরেস্ট। পিছনে ওরা কে আছে জানি না, কিন্তু এখানে আছে মেন শ্রাইন যেখানে সবাই প্রণাম করছে দেখুন। আর এখানেও আমাদের মতনই মন্দির, মসজিদ, গির্জাঘরে একটু হলেও পয়সা দেওয়ার অভ্যেস আছে। দেখুন সবাই পয়সা দিয়ে দিচ্ছে। জাপানি কালচারের ব্যাপারে একটু বলে দিই আপনাদের। জাপান যে দেশটা, এরা হিন্দু ধর্মও না, এরা মুসলিম ধর্মও না, এরা খ্রিশ্চান ধর্মও না, এরা একটু হলেও বৌদ্ধ ধর্ম, কিন্তু পুরোপুরি বৌদ্ধ ধর্ম না। এখানে বৌদ্ধ ধর্মে আসার আগে একটু হিন্দু ধর্মের মতনই ডাইসু ধর্ম মানা হতো। ডাইসু ধর্ম, এরা ওই আগুন, জল, পাথর, গাছ এদেরকে প্রণাম করতো। আর এদের যে শ্রাইনগুলো আছে, শ্রাইনে কোনো মূর্তি নেই। আমাদের যেমন মন্দিরে মূর্তি থাকে, এখানে কোনো মূর্তি নেই। শ্রাইনে গিয়ে শান্তির মতন খালি প্রণাম করো। এবার ডাইসুতেও আমাদের যেমন পুরোহিত থাকে বা মৌলবী থাকে, সেরকমই এদেরও কিছু কিছু লোক ছিল যারা ডাইসুতে শান্তি দেওয়ার জন্য কাজ করতো। সেই জন্য ডাইসু আসলো। তারপর ধীরে ধীরে যখন জাপানের চাইনিজ ইনফ্লুয়েন্স আসলো, তখন ওরা বুদ্ধিজমও নিয়ে এসেছিলো। তো বুদ্ধিজম ওরা বললো হ্যাঁ বুদ্ধিজমও তো মন্দ না, ঠিক আছে, গৌতম বুদ্ধা। সেই জন্য জাপানিজরা আজকের দিনে শ্রাইনেও আসে, আবার বুদ্ধার মন্দিরেও যায়, দু জায়গায় থাকে। আর ইনফ্যাক্ট ব্রিটিশ এসেছিলো, বলছিল ক্রিশ্চিয়ানিটি শিখে যাও, ওটা কাজে দিবে। তো এরা ক্রিসমাসও মানে, যীশু খ্রিস্ট তো মানে, কিন্তু আবার সবই মানে একটু একদম মিক্সচার, একটু আমাদের মতনই। এখন আমরা হাঁটা শুরু করে দিয়েছি হাজারদুয়ারিতে। এখানে হাজারটা দরজা আছে, এরকমই মন্দিরে যেগুলো আমরা দরজা বলি। আর দেখুন কতটা ভিড় এখানে, সবাই ছবি তোলার জন্য পাগল হয়ে যায়। আপনার যদি ছবি তোলার তো মন না থাকে, শুধু দেখার ইচ্ছা থাকে, তাহলে আসুন দেখুন। কিন্তু যদি ছবি তুলতে হয় তাহলে সকাল 5টার সময় আসতে হবে। এখানে তো লাইন লেগে গেছে। কিয়োটোর পপুলেশন 15 লাখের মতন, কিন্তু এর সাথে যুক্ত হয়েছে অনেকগুলো ট্যুরিস্ট। আর সবাই দেখতে আসে এই শ্রাইনের হাজারটা দরজা। এখান থেকে হেঁটে যেতে দারুণ মজা লাগে। আর না, সকাল 5টা আসার দরকার নেই, আমি এরকম টাইমেও ফাঁকা জায়গায় পেয়ে গেছিলাম এখান দিয়ে হাঁটার অনুভবটা করার জন্য। আর সত্যি কমলা জামা পরে এরকম কমলা গেটদের মাঝখানে পাস করতে একটা আলাদাই আনন্দ হচ্ছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর অনুভব ছিল। কিন্তু কিয়োটোতে হোটেল ভাড়া কিন্তু অনেক বেশি। তো অনেকজন কি করে, ওসাকাতে হোটেল বা হস্টেল নিয়ে নেয়, আর ওখান থেকে ডেইলি কিয়োটোতে আসে এরকম দেখতে। কি ব্যাপার ভাই, একদিকে খোলা একদিকে বন্ধ। তো হাজারদুয়ারির পর এখানে আমরা চলে এলাম উপরে একটি শ্রাইনে। এখানে দুখানা পাথর আছে। তো পাথরটা যদি তোলার সময় আপনার যদি পাথরটা খুব ভারী মনে হয়, তাহলে আপনার উইশ পূরণ হবে না। আর পাথরটা যদি খুব হালকা মনে হয়, তাহলে আপনার উইশটা পূরণ হওয়ার চান্সেস আছে। দেখা যাক কি হয় আমার বেলা। ভারী ছিল, কিন্তু আমি তো কিছু উইশই করিনি, ওটা একটা কারণ হতে পারে। তো ওখানে কিছু কাঠের জিনিস রাখা আছে, এখানে আপনারা দড়ি বেঁধে আপনার যেটা উইশ মানে আপনার যেটা চাহিদা সেটা লিখবেন, আপনি কোথার থেকে সেটা লিখবেন, আপনার নাম লিখবেন, আর কবে চাহিদাটা লিখেছেন সেটা লিখবেন। তো এত টুরিস্ট আসে, আমার তো মনে হয় না যে সবগুলো রাখে দেয় এরা মনে হয় নিশ্চয়ই খুলে দেয়, আবার জায়গা করে দেয় নতুন জনের জন্য। আর এটার জন্য আপনাকে 400-600 টাকাতে কিনতে হবে, কোনো মানে হয় না। কোনো মানে হয়
কোনো মানে হয় না। এখানকার কিন্তু মেন শিয়াল, এখানকার মেন মানে ভগবানের যেমন আমাদের বাহন হয়, এখানকার বাহন শিয়াল। এই ফুশিমেনি শ্রাইন বা মন্দিরটা কিন্তু একদম ইম্পর্টেন্ট ছিল। এখানে আপনাদের আসতে হবে, আর এটা বিনামূল্যে আপনারা নিজেরাও বিনা কোনো ট্যুরে যখন কিয়োটো ঘুরতে আসবেন আপনারা এখানে চলে আসতে পারবেন। আমাদের এটা ঘোরা হয়ে গেছিলো, আর যেহেতু আমাদের ট্যুর কোম্পানির সাথে বাধা ছিল আমার পুরো দিন, তাই জন্য ট্যুর কোম্পানি এখান থেকে আমাদের পিক আপ করে নিয়ে চলে গেল গাড়ি করে আমাদের দ্বিতীয় স্টপ, যেটা কোনো শ্রাইন না কিন্তু একটা আসল মন্দির, বৌদ্ধ মন্দির, একটু পাহাড়ের মধ্যে বানানো, আর দারুণ ভিউ চারিদিকে। হট করে বৃষ্টি শুরু হয়ে যায়, আর পুরো এক্সপিরিয়েন্সটা দেখুন কত সুন্দর লাগছে। তো এসে গেছি আমাদের দ্বিতীয় স্পটে, যেটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির। এই বৌদ্ধ মন্দিরটা অনেকটা বিশাল জায়গা জুড়ে করা, চারিদিকে ফুল ফুটেছে সুন্দর সুন্দর, আর আমরা হেঁটে যাচ্ছি। মন্দিরটা অনেক ভাগে ভাগ করা আছে। আমাদের ঠাকমা তো পুরো দৌড়াচ্ছে সবার আগে, বৃষ্টি পড়ছে টাপুর টুপুর, অতটাও খারাপ না যে ট্যুরটা বন্ধ করতে হবে, কিন্তু আল্লাহ একটা ভাইব দিচ্ছে এখানে বৃষ্টির মধ্যে। এই শিবের ত্রিশূলের মতো মনে হচ্ছে একদম, কিন্তু না, ত্রিশূল না। এই ড্রেসটাকে বলে কিমোনো, অনেকজনই কিমোনো পরে আপনি ভাড়া করে নিতে পারেন। আমি ভাড়া করিনি, কিন্তু এটা হচ্ছে টিকিট, খুব সুন্দর টিকিট আমাদের এখানে। লাফিং বুদ্ধার মতো মনে হচ্ছে তো, বাহ দারুণ। সুন্দর বড় গৌতম বুদ্ধার এই মন্দির বলতে পারেন। আর মন্দিরের স্ট্রাকচারটা এত সুন্দরভাবে করা, এখানে বলা হয় নাকি যত ভূমিকম্প হয় মন্দিরটা আরও শক্ত হয়। এখানে জাপানে গত বছর ধরে কত ভূমিকম্প হয়েছে তার তো আপনারা জানেনই, নিউজ ফলো করেন, কিন্তু সেই সবের তুলনায় এখানে কোনো অসুবিধা নেই, সব চলছে ঠিক মতন। এখানে বুদ্ধার একটা স্ট্যাচু, চারিদিকে ফুল ফুটেছে, বসন্ত এসে গেছে। পাথরের মধ্যে কাপড় পরিয়ে পূজার জন্য প্রিপারেশন। জাপানের সব জায়গায় বিনামূল্যে বাথরুম আর জল এটা পাবেনি। এটা তো আমার মনে হয় পুরো বিহিত হওয়া উচিত যে বাথরুম আর জল বিনামূল্যে। জাপানিরা বলে আমাদের এখানে জাপানে বাথরুম বিনামূল্যে যেতে পারবেন, আর বাথরুম খুব পরিষ্কার থাকবে। অন্য সব দেশে টাকা দিয়ে বাথরুমে গেলেও বাথরুমে খুব নোংরা হয়। বললাম, ওরা বললো জাপানে কিন্তু পপুলেশনও বেশি, এরকম না যে পপুলেশনের দোষ দেওয়া যাবে, এটা হচ্ছে কালচারের ব্যাপার। এখানে একটা সুন্দর ক্যাফে রেস্টুরেন্ট বসানো, বাহ দারুণ তো। কি দাম আছে? 450-500 টাকা দিয়ে আপনি এখানে উন্দো খেতে পারেন, উন্দো বা সোবা, এক ধরনের রামেনই বলতে পারেন এটা। বাহ, এখানে বিয়ারও বিক্রি হচ্ছে, বৌদ্ধ মন্দিরের বিয়ার। পিছনে মন্দিরটা ছেড়ে চলে এলাম, এখন খাওয়ার পালা। সকাল 8টায় শুরু করেছিলাম এই ট্যুরটা, আর ওসাকা থেকে এই ট্যুরটা ছিল। আরও অনেক স্পট আছে দেখার মতন, কিন্তু এখন পেয়েছে আমার ভীষণ খিদা। তো খিদা এই ট্যুরের মধ্যে আমার লাঞ্চও ইনক্লুডেড আছে, কিন্তু আপনি লাঞ্চ ইনক্লুড ছাড়া ওখানে যে সুন্দর সুন্দর ক্যাফেগুলো ছিল ওখানেও 400-500 টাকা দিয়ে ভালো খেতে পারবেন। কিন্তু কি এখানে ক্যাশ আনতে হবে, কার্ডে কাজ চলবে না, তো আপনাকে ক্যাশ আনতে হবে। আপাতত আমি চলে যাচ্ছি যেখানে আমাদের খাওয়ার জায়গা আছে সেখানে। জিনিসপত্র এখানে রিলেটিভলি একটু দাম বেশি হবে অফকোর্স। এই তরোয়ালটা 21,000, মানে 12,000 টাকা আমাদের ভারতীয় টাকা লাগবে। নেবেন আপনি? এক তো প্রথমে নাও, তারপরে ওখানে এয়ারপোর্টে কাস্টমসে আটকাও, অনেক ঝামেলা আছে। এই জাপানিজ ফ্যান যেটা আমাদের ওখানে 200 টাকা পাওয়া যায়, এখানে 550 টাকা, কিন্তু অফকোর্স এখানে একটু কোয়ালিটিটা অনেক বেটার হবে তুলনামূলক। নাকি একই জিনিস, একই জিনিস, আলাদা না, একই জিনিস। খুব ছোটবেলায় কিনেছিলাম, আমার মনে হয় যখন ইয়েতে গেছিলাম গ্যাংটকে, তখন সিকিম এগুলো অনেক কিনেছি। তো এটা আমাদের লাঞ্চ, দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে এখানে, কাঁচা মাছ থেকে শুরু করে ভাজা মাছ, ভাত, টোফু, সব কিছু আছে এখানে।
সিবিডও আছে আর একটু টোফু আছে, চাও আছে এর মধ্যে, সব কিছু সুন্দর খাওয়া দাওয়ার খাবো। And you know the chawanmushi, right? ফেলে দাও Yeah. This kind. তারপরে But non-Japanese people seem don't like chawanmushi. Yeah. I love that. Okay, so no questions? Please enjoy. And if you are too much hungry, you can order another cup of rice. Alright? Pickles and kale. Are we supposed to eat the tofu like A this? dessert is lychee. Lychee. Lychee is a fruit that lady Gypsa. Yanguihi কেমন জানি love লাগছে। and the China declined because of their government from their. এই খাবার কিন্তু খুব বেকার হয়ে যাচ্ছে, খাবারটা একদম বেকার ছিল, শুধু ভাতটা খেতে পারলাম আর কিচ্ছু খাওয়া গেল না, বুঝলে। চলো চলে এলাম আমাদের থার্ড স্পটে। এটা হচ্ছে টিকিট, কিন্তু সুন্দর কিছু ক্যালিগ্রাফি করে লেখা আছে, আর সামনে আছে সোনার মন্দির, গোল্ডেন টেম্পল, কিন্তু শিখ ধর্মের গোল্ডেন টেম্পল না, এখানকারই কিছু একটা, ঠিক কি একটা জানো সেটা মনে পড়ছে না, কিন্তু আছে গোল্ডেন টেম্পল এখানে পিছনে। এখানে একখানা মন্দির, সুন্দর ইন্টারেস্টিং টাইপের ঘন্টা, ডাইরেক্ট মারলে বাজবে না, গোল গোল ঘোরাতে হবে, গোল গোল ঘোরালে বাজবে। খুবই ইন্টারেস্টিং ঘন্টা এখানে, লোকে এখানে খুবই ধূপকাঠি ব্যবহার করে। এসব ধূপকাঠি মনে হয় না ভারত থেকে আসে, পুরো পৃথিবীতে ধূপকাঠি ভারত থেকে যায়, কিন্তু এইসব এশিয়ারিক দেশে থাকে। আরে আমাদের কলকাতার টাঙ্গা গাড়ি এখানে আমাদের লাস্ট স্টপে, কিন্তু এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই একটু দেখে শুনে চলতে হবে, কিন্তু ফুলও পড়ছে সুন্দর। আর বাঁশ ঝাড় শুরু হয়ে গেছে, চারিদিকে বড় বড় বাঁশ, বাম্বু আর খাড়া করা, আর এই বাঁশ ঝাড় দেখতে এসে গেছি। জাপান চায়না এই দুটো দেশের মধ্যে অনেকই বাঁশের ব্যবহার করা হয়, মানে পাশে অনেক জঙ্গল আছে, পাশে অনেক ফরেস্ট আছে। এটা মনে হয় সিমেট্রি, মরে যাওয়ার পর লাশ রাখা ওরকম কিছু একটা হবে। আর আমাদের যে গ্রুপটা আছে সবাই দৌড়াচ্ছে, কারণ কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে। Photography prohibited, do we not enter? কেন জানি ঢুকতে মানা করছে। আমি শিওর আপনি যদি একা এরকম বাস ঝেড়ে আটকে যান নিশ্চয়ই হারিয়ে যাবেন। ছোট্ট ওয়াগনার গাড়ি, আর এখানে একটা সুন্দর পরিষ্কার নদী, নদীর নাম জানি না, বৃষ্টিতে ভিজে গেছি পুরো, যতই মানে রেনপ্রুফ জ্যাকেট হোক ভিতরে তো ভালোই ঠান্ডা লাগছে। এই ঠান্ডাটা শরীর না খারাপ হয়ে যায়, কিন্তু ভালো লাগছে, খুবই সুন্দর। ভিতরে ব্যাম্বু ফরেস্ট দেখলাম, আর অনেকগুলো সাকুরা ফুল দেখলাম। উনি দেখুন ক্যাপ্টেনের মতন দাঁড়িয়ে আছে, ওরে বাবা ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। বাইরে ওটা কি আদৌ মানুষ না পুতুল আপনারা বলুন তো? হ্যাঁ মানুষ। শীত তো ভালোই হয়েছে, চলো কোলা খাওয়া যাক নাকি। হট চকলেট 160, 160 তো আমার কাছে হবে নিশ্চয়ই, দেখি কত আছে এখানে। এখানে 10, 20, 30, 40, 50, চা 160 আছে নাকি দেখি, তাহলে 1000 ঢোকাতে হবে। ভেন্ডিং মেশিন পুরো জাপানেই পাবেন আপনারা, এই ভেন্ডিং মেশিনের থ্রুতেই পুরো জাপানে অনেক কিছু স্ন্যাক্স বিক্রি হয়। লেখা তো আছে 500 নিবে,
তাহলে এক কাজ করি, আগে সিলেক্ট করি। এটা লাগবে আমার, আর খারাপ আছে মেশিন। ট্যুর শেষ হয়ে গেল, আমরা চলে এলাম রিটার্ন ওসাকাতে। ওসাকাতে বৃষ্টিতে এরকম হাঁটছি, এরকম পুরো লাইটিং দারুণ লাগছে। সব লাগেজ আমার সাথেই আছে, কারণ যাদের বাড়িতে ছিলাম তাদের বাড়ি থেকে বেরিয়ে গেছি। 3 রাত ছিল আমাদের বাড়ি। এখন যাবো একটা হস্টেলে। ওসাকাতে সস্তা হস্টেল পাওয়া যায়, $11 পেয়ে গেছি। চলো যাওয়া যাক। ছোট্ট টিভি লাগানো এই রুমে, ছোট্ট রুম, যার জন্য দিচ্ছি আমরা 900 টাকা। আমরা আছি ওসাকাতে একটা ছোট্ট হোটেল। এই পিছনে লোকাল ট্রেনটা নিয়ে আমরা চলে এলাম ওসাকা থেকে কিয়োটো। ওসাকা থেকে কিয়োটো আসতে গেলে মাত্র 400 টাকা আপনি চলে আসতে পারবেন। তো লোকাল ট্রেন নেই, এত টাকা দিয়ে চলে আসতে পারেন। কী পাওয়া যাচ্ছে ভাই? গরম গরম কিছু পাবো? 290-তে কি পাওয়া যাচ্ছে? ঢুকে খেয়ে দেখি নাকি? ক্ষীরা যখন পেয়েছেন অসুবিধা নেই। স্বাগতম আবার কিয়োটোতে। কিয়োটো হস্টেলে ব্যাগ রেখে আমরা চলে এসেছি হস্টেলের সামনে একটা মন্দিরে। আর মন্দিরগুলো দেখুন কি বিশাল বড় বড়। 1000 বছর ধরে কিন্তু কিয়োটোই জাপানের রাজধানী ছিল, তারপরে টোকিও হয়েছে। আর কিয়োটোর লোকরা কিন্তু সামুরাই লোক না। সামুরাই লোক যারা ছিল, যারা যোদ্ধা ছিল বা নিনজা ছিল, তারা কিন্তু বেশিরভাগই ইয়ের থেকে, টোকিওর থেকে। এই যে কিয়োটোর লোকজন, এরা কিন্তু আলাদা, একদম আলাদা। ভাই এখানে কত সুন্দর পাগোড়াটা। ঢোকে কোন দিক দিয়ে? ঢোকার রাস্তাটা খুঁজে পাচ্ছি না আমি। কিয়োটোর সুন্দর নেবারহুডে হেঁটে যাচ্ছি, কিন্তু ঠান্ডায় অবস্থা কাহিল। বারবার কোনো একটা ক্যাফেতে বা মলে বা রেস্টুরেন্টে গিয়ে আমি ঢুকে বসে খালি শরীরটাকে গরম করে নিচ্ছি। খুবই ঠান্ডা, 12 ডিগ্রি, আর তার মধ্যে কনকন হাওয়া। তাই জন্য আমি পাতলা গলিতে চলে এসেছি। পাতলা গলিতে হাওয়াটা কম লাগে। পাশে আছে মেন স্ট্রিট, কিন্তু পাতলা গলির একটা আলাদা চার্ম। দেখুন রাস্তার উপরে কিন্তু একদম বাড়ি চলে এসেছে, একদম মেন রাস্তার উপরেই। যেরকম আমাদের গলিগুলোতে বাড়ি হয়, কিন্তু আমাদের গলিগুলোতে আরো চাপা হয়। তুলনামূলক এখানে ভালো জায়গা আছে। ভাড়া ধরলে তো 2টো গাড়ি চলে যাবে। এখানে শুধু ওয়ান ওয়েতে একরকম গাড়ি যাচ্ছে না, এটাও বোথ সাইডে গাড়ি যাচ্ছে। আর সাইকেল চালানোর রাস্তা দেখুন, ট্রাক ঢুকে যাবে। কেন কি জাপানে সব গাড়ি ফাড়ি শুধু লম্বাতে না, চওড়াতেও ছোট করতে হয়। আমাদের যেমন ভারতের নিয়ম আছে 4 মিটার বেশি হলে ট্যাক্সটা বেশি। এখানে শুধু লম্বায় বেশি না, প্লাস চওড়াও যদি বেশি হয় গাড়ি, তাহলেও ট্যাক্স বেশি। সেজন্য লোকজন ছোট ছোট গাড়ি নিতে পছন্দ করে। আর রাস্তাঘাটের জন্য ছোট ছোট গাড়ি চলে। ট্রাকটা দেখুন বড় আছে, কিন্তু তুলনামূলক চওড়াটা কম। আপনারা হয়তো ক্যামেরায় বুঝবেন না, কিন্তু আমি নিয়ে চোখে বুঝেছি। সেই জন্য এরকম ছোট রাস্তাতেও 2খানা গাড়ি চলে যাবে। আর দেখুন এখানেও কিছু কিছু রাজপ্রাসাদের মতন বড় লোকের পুরনো বাড়ি আছে। বাপ দাদাদের যেরকম থাকে সেরকমই আছে, ওটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু গাড়িগুলো দেখুন খুবই লম্বা লম্বা, পাতলা পাতলা। সব গাড়ি মোটামুটি ওয়াগনার না হলে আমাদের টাটার ছোটা হাতির মতনই স্ট্রাকচারটা। জলটাও কত পরিষ্কার একদম। ওসাকাতে নোংরা ছিল, কিন্তু কিয়োটোর জলটা দেখুন, এই দেখুন ড্রেনের জল, এত পরিষ্কার ড্রেনের জল কিন্তু শুধু জাপানে সম্ভব। আরেকটাই সম্ভব, ওরা হচ্ছে কিমোনো ড্রেস। আমি পরে নিচ্ছি কিমোনো ড্রেস, আপনাদের দেখাই। হাওয়া হচ্ছে ভালোই, ব্যাগটাতে না পড়ে যায়। কিমোনো ড্রেস জাপানের ট্র্যাডিশনাল ড্রেস পরে এসেছি। চারিদিকে ফুল ফুটছে, এখানে কিমোনো ড্রেস পরে আপনার সামনে দাঁড়িয়ে আছি কিয়োটোতে পরে আছি কিমোনো। আর সামুরাই ড্রেস না কি জানি না, কিন্তু এভাবে হাতগুলো রাখতে হয়। এবার আপনার সাথে কথা বলছি। চটিটাও ওরকমই, অন্যরকম কাঠের। এটা ভাড়া করেছি 1500 টাকায় পুরো 24 ঘন্টার জন্য। আজকে 4টায় নিয়ে নিয়েছি। ঠান্ডা লাগছে কিন্তু এক্সাইটমেন্ট হচ্ছে। পুরো কিমোনো পরে কিয়োটোতে ঘুরে বেড়াচ্ছি। কারা কারা শিনচ্যান ডোরেমন ছোটবেলা দেখেছে?
যারা যারা দেখেছেন তারা এই জায়গাটার সাথে খুব রিলেট করতে পারবে। বাড়িতে রাগ হলে, বন্ধুদের সাথে ঝগড়া হলে সবাই এরকম জায়গায় এসে বন্ধুরা বসে রাগ করে বসে থাকতো, তারপর তার অন্য বন্ধুরা এসে মানাতো। এটাই এখানে টিপিক্যাল আমাদের অভিজ্ঞতা আর হিস্ট্রি বা এক্সপিরিয়েন্স বা ছোটবেলাকার আমাদের মেমোরি বলতে পারুন। এরকম জায়গা থেকে এরকম পুরোনো বাড়ি আছে। আমরা চলে এসেছি কিয়োটোর হিস্টোরিক্যাল জায়গা বা বলতে পারুন ওল্ড টাউন, যেটাকে জিয়ন বলে। সামনে আছে জিয়ন, এই পিছন দিকেও বিল্ডিং গুলো অনেক পুরনো দেখতেই পাচ্ছেন, আর সামনের দিকেও পুরনো। সেরকম পুরনো ড্রেস পরে চলুন জিয়ন ডিস্ট্রিক্টে হাঁটা চলা করা যায়। আমাকে পা খুব ছোট ছোট করে ফেলতে হচ্ছে, কেন কি এই যে কিমোনো ড্রেসটা খুবই টাইট, আর এটাতে বেশি পা ফেলা যাবে না। তার উপরে চপ্পলটাও কেমন জানি। তো চলো। জিওন ডিস্ট্রিক্ট কিন্তু খুবই বিখ্যাত, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু ছবি তোলা বারণ। বেশিরভাগ জায়গায় বলছিল ছবি তুলবেন না, ছবি তুলবেন না। আর যেসব জায়গা ছবি তোলা বারণ করা হয় সেখানে নিয়মটা মানাটাই দরকার। জাপানের নিয়ম অনেক বেশি, নিয়ম মানার জন্য। তাছাড়া সেরকমই কিয়োটো যেহেতু বিখ্যাত অনেকগুলো মন্দির এবং শাইনের জন্য, পুরো জিওন ডিস্ট্রিক্টে অনেকগুলো মন্দির ছিল যার মাঝখানে হেঁটে যাচ্ছিলাম, আর দারুণ লাগছিল এরকম ভাড়া করা কিমোনো ড্রেস পরে। আর তার সাথে এই সাকুরা ফুল, যেটা হয় শুধু মার্চের শেষ আর এপ্রিলে, এই ফুলের সাথে পুরো এক্সপিরিয়েন্সটা ধামাকেদার হয়ে গেছিল। কিয়োটোতে আপনাদের আসতে হবে অ্যাটলিস্ট 2 দিন পুরো ঘোরার জন্য। আর আপনাদের যদি কিয়োটোর হোটেল বা হস্টেল সস্তা না পাওয়া যায়, আমি রেকমেন্ড করবো ওসাকাতে থাকুন, আর ডেলি 400 বা 500 টাকার ট্রেন নিয়ে চলে আসবেন কিয়োটো এক্সপ্লোর করতে। আর রাত হতে হতেই এই ডিস্ট্রিক্ট ছেড়ে চলে যাবেন ব্যাক টু ওসাকা। তো এখন আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, খুবই সুন্দর ছোট্ট ক্যাফে, যেখানে আমি আপনাদের বলেছিলাম আমার নতুন রেস্টুরেন্টের ব্যাপারে। মানে আমি তো কিনিনি, এটা ভাড়া করেছি। ওখান থেকে বসে জল বয়ে যাচ্ছে এখানে, আর এখানে দেখুন লাইট জ্বালিয়ে দিয়েছে ফুল দেখার জন্য। এই ফুলটা মাত্র 10 দিনই থাকবে। এই 10 দিন যারা এসেছে এটার মজা নিবে, তারপরে আর ফুলটা দেখা যাবে না। খুবই কোজি, খুবই ভালো ক্যাফেটা। সুন্দর গিয়ন ডিস্ট্রিক্ট তো দেখলাম, কিন্তু পায়ের অবস্থা খারাপ। এত হাঁটছি আর পারছি না। ও বাবা বাবা, দম দাও। এখন বাস হস্টেলে রিটার্ন যাব, আর ডাইরেক্ট ঘুম। না, খেতে হবে কিছু, সে তো সকালে খেয়েছিলাম একটু। খেতে হবে কিছু, তারপর একবারে ঘুম। সুন্দর সানসেট, আর এখানে শেষ করতেছে আমাদের কিয়োটোর গল্প। কিয়োটো পিছনে আমার হস্টেল ছিল, ওটাকে ছেড়ে দিলাম। কিয়োটো খুবই সুন্দর ছিল, এখানে আবার আসতে হবে, জাপানে আবার আসতে হবে। আর আপনাদের এই চ্যানেলে আবার আসতে হবে, আগামী ভিডিওতে দেখাবো আরও ইন্টারেস্টিং জিনিস দেখাবো। বুলেট ট্রেন যেটাকে বলা হয়, শিনকানসেন। যাচ্ছি স্টেশনে ট্রেনটা নিতে। দেখা হচ্ছে আগামী ব্লগে। বাংলা এক্সপ্লোর সাথে এভাবেই জাপান আর পৃথিবীটা এক্সপ্লোর করতে থাকুন। যেরকম জাপানিসে বলে সায়োনারা, টাটা বাই বাই। দেখা হবে আগামী ভিডিওতে আপনাদের সাথে।